গতকালকে থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা নিউজ শুরু হয়েছে ওয়াশিংটন পোস্টের ছাপা হওয়া একটা রিপোর্ট থেকে। ওয়াশিংটন পোস্ট শুনলে মনে হয় যেন উরি বাবা বিশাল উঁচা কিছু একটা জায়গা থেকে আসছে, না হলেও এটা ট্রাম্পের মেসেজ বোধ হয়, মানুষের এরকম কমনলি ধারণা। আমি তাদেরকে সাজেস্ট করব এই রিপোর্টের রিপোর্টার কে ওদিক থেকে তাকিয়ে দেখাটা বেটার। এলে 1 নম্বর। 2 নম্বর হলো যেসব ভিত্তির উপরে দাঁড়িয়ে আপনাকে আমেরিকান কোনো নিউজ, বিশেষ করে আমেরিকান সরকারের কোনো ভূমিকা প্রসঙ্গে ধারণা করবেন, ট্রাম্পের প্রশাসনের পজিশন বলে মনে করবেন কি করবেন না তা নির্ভর করবে যে জায়গাটার উপরে। সেটা হলো ট্রাম্পের সাধারণ পজিশনটা যদি আপনার না জানা থাকে তাহলে এটা আম বলতে আর 5টা আমেরিকান প্রেসিডেন্টের বেলায় আমেরিকান প্রশাসন বলতে যা বোঝায়, ট্রাম্পের আমলে ট্রাম্পের প্রশাসন বলতে সেটা বোঝায় না। এই কথাটা মনে রাখতে হবে। ট্রাম্পের বেলায় ট্রাম্পের প্রশাসনটা কমপ্লিটলি অন্য। বাইডেনের বেলায় যেমন তার স্টেট ডিপার্টমেন্ট মানে পররাষ্ট্র বিভাগ, তার পেন্টাগন মানে প্রতিরক্ষা বিভাগ, এগুলো একাকার। ট্রাম্পের বেলায় এটা একাকার না। ট্রাম্পের বেলায় একটা ট্র্যাডিশনাল বা রেগুলার তার এই ধারণাই করে, এই ধরনের চিন্তাটাই করে, এই ধরনের চিন্তা এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে আছে। এরকম বহু কিছু থাকে যেগুলো ট্রাম্প বাইডেনের আমলে বা অন্য যে কোনো প্রেসিডেন্টের আমলে, ইভেন যে রিপাবলিকান তার আমলেও একটা কমন জিনিস থাকে। এইসব জায়গা থেকে দেখলে ট্রাম্পের পজিশন সম্পূর্ণ আলাদা। ট্রাম্প মনে করে ইভেন তার এই স্টেট ডিপার্টমেন্ট, প্রতিরক্ষা ডিপার্টমেন্ট নট নেসেসারিলি তাদের কথা শুনে আমাকে চলতে হবে, তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া আছে এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে যেটা ট্রাম্প, সেটা হলো তাদের ওখান থেকে কোনো প্রস্তাব, কোনো ফাইল, কোনো নতুন তৎপরতা হিসাবে যদি তারা একটা প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে অর্থাৎ ট্রাম্পের অফিসে পৌঁছে দেয়, ট্রাম্প সেই ইনফরমেশনটাকে বা সেই ফাইলটাকে মুচড়িয়ে ছোট করে ডাস্টবিনে ফেলে দেয়। যেটা উৎসাহ নেওয়া হয় নাই ট্রাম্পের দিক থেকে সরাসরি, অর্থাৎ যেটা হোয়াইট হাউসের ইনিশিয়েটিভ না, সে প্রসঙ্গে কোনো কথা যদি ইনিশিয়েট করে শুরু করে পেন্টাগন অথবা স্টেট ডিপার্টমেন্ট, সেগুলো একটা হোয়াইট হাউসে ঢুকতে পারে না। এই কথাটা যদি মনে রাখি তাহলে আমরা এই খবরটাকে এত গুরুত্ব দেওয়া, কতটা গুরুত্ব দেবো এগুলো সম্পর্কে আমাদের একটা কন্ট্রোল, একটা বিবেচনা বোধ কাজ করবে। এবং সেই দিক থেকে আমি মনে করি আমাদের এটা নিয়ে কোনোই আগ্রহ হওয়ার কিছু নেই। ওকে, তাহলে খবরটা কি ছিল সেখানে আসি এবার। খবরটা হলো শিরোনাম যেভাবে পত্রিকাটায় লেখা হয়েছে, ইউএস 6 মানে খুঁজে বেড়াচ্ছে, সিকিং ইউএস 6 টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশের জামাত। জামাতের নামটা আরো ব্যাখ্যা করে দিয়েছে, ওয়ান্স ব্যান্ডেড ইসলামিস্ট পার্টি, একবার একদা বাতিল হয়ে যাওয়া একটা ইসলামিক পার্টি জামাতকে বুঝিয়েছে। আমেরিকা খোঁজ করে দেখতেছে যে জামাতকে নিজের ফ্রেন্ড হিসেবে নেওয়া যায় কিনা, সম্ভাবনা যাচাই করছে জানো বা অথবা আগ্রহ প্রকাশ করে ফেলাইছে। এটা হলো হেডলাইন। এই হেডলাইনটা বেসিক্যালি এটা ইন্ডিয়ান হেডলাইন, ইন্ডিয়ান মনোবাসনা। মূল খবরটাকে দেখে একটা ইন্ডিয়ান পলিসি মেকার বা খোদ মোদির কি পজিশন হবে সেই রকম ভাবে লেখা। ওকে, ইন্ডিয়ান প্রসঙ্গটা বাইরে রাখি। সেম একই খবর না, বরং আরো স্ট্রেট কাট। এই বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট খবরটা কেউ মূল যে কথোপকথনটা লিকেজ হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টেও, ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টেও দাবি করা হয়েছে এটা একটা কথোপকথন লিক হয়ে গেছে। ফেসবুকে পাওয়া যাচ্ছে এরকম হোল কথোপকথনের রেকর্ড উইথ টেক্সট, রেকর্ডটাও বাজিয়ে শোনাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আর সামনে আপনাকে স্ক্রিনে ওটা টেক্সটটাও লিখে দেওয়া আছে। ফলে মূল কথাটা কি ছিল, লিকেজ ইনফরমেশনটা কি ছিল তা ভুল বোঝার কোনো সম্ভাবনা নাই। একদম অরিজিনাল ইনফরমেশনটা বোথ ওরাল মানে মুখে বলা, ব্যাকগ্রাউন্ডে সেখানে শুনতে পাচ্ছেন আর চোখের সামনে দেখতে পাচ্ছেন টেক্সট হিসাবে, এইভাবে ফেসবুকে ছড়াই পড়ছে। সেদিন আমি প্রথমে পড়েছি সেইটা, পরে পড়েছি ওয়াশিংটন পোস্টেরটা। আমার কাছে মনে হচ্ছে এটা তো অরিজিনাল যেটা পাওয়া গেছে। ফলে আমরা আবার ওয়াশিংটন পোস্টে কি লিখছে, ইন্ডিয়ানরা কি করে ওটা দেখছে, এটা তো পরে দেখবো, আগে না মূল খবরটা দেখে রাখি। ওকে, মূল খবরটা দেখে তার ভিত্তিতে আমার ধারণাটা প্রকাশ করে দিয়ে এবার। তাহলে মূল কথাটা কি, মূল প্রচারণাটা হলো এই যে জামাতের সাথে ট্রাম্পের আমেরিকা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এর চেয়ে মূল খবর।
আসলে কি ব্যাপারটা তাই? এ সম্পর্কে আমার মূল্যায়ন, আমার রিডিং এখন আমি আপনাদেরকে জানাবো। আসলে মূল জিনিসটা কি? এক, গত 1 ডিসেম্বর এই রেকর্ডিংটা, এই কথোপকথনটা বাস্তবে ঘটেছিল। অনুমান করা হচ্ছে ঢাকার এমবাসিতে, আমেরিকান এমবাসিতে বা এমবাসির স্টাফদের উদ্যোগের কোনো একটা সভায়। গত 1 ডিসেম্বর ঢাকায় এমবাসি কেন্দ্রিক এক ঘরোয়া আলাপে দাবি করা হয়েছে শ্রোতা অংশগ্রহণকারীরা মেয়ে সাংবাদিক। এটা কিন্তু আমি যে ফেসবুকে পাওয়া যাচ্ছে, যেটা ওই যে লিকড হওয়া প্রসঙ্গটা, সেই প্রসঙ্গেই বলা হয়েছে এটা পরিষ্কার করে যে এখানে কিছু মেয়ে কিছু না, আমরা ধারণা দেওয়া হয়েছে যে সমস্ত অংশগ্রহণকারীরাই মেয়ে সাংবাদিক। যদিও আমার কাছে মনে হচ্ছে এটা মেয়ে সাংবাদিক কি সাংবাদিক না, তার চেয়ে বড় প্রসঙ্গ হলো যাদের সাথে কথা বলছে তাদের কনসার্নটা ক্রিশ্চিয়ান কনসার্ন। তারা ক্রিশ্চিয়ানদের কি হবে তাহলে? অর্থাৎ জামাত যদি ক্ষমতা আসে তাহলে ক্রিশ্চিয়ানদের কি হবে? হাই হাই হাই, চার্চকে থাকতে দিবে নাকি দখল করে নেবে? এই টাইপের একটা কনসার্ন থেকে কেউ যদি প্রশ্ন করে, সে এখন নারী সাংবাদিক হইতে সে একটা খ্রিস্টান মেয়েও হতে পারে। ফলে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে কনসার্নটা একটা ক্রিশ্চিয়ান নাগরিকের কনসার্ন। এখন সে যদি মেয়ে হয় তাহলে এটাকে বলার সুযোগ আছে, দেখছো নারীরা প্রশ্নটা তুলেছে, হতে পারে কোথাও নারীর প্রশ্ন না ক্রিশ্চিয়ান প্রশ্ন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। প্রশ্নটা হচ্ছে ওখানে যেহেতু নিজেই লেখা আছে, ওরা যেহেতু নিজেই লিখেছে, এখানে প্রশ্নকর্তারা হলো কনসার্ন জেতানো, কনসার্ন উদ্বেগ প্রকাশ করা লোকটা হলো মহিলা সাংবাদিক। লেখা আছে কিন্তু ওখানে, আপনারা অনেকে পেয়ে গেছেন নিশ্চয়ই মূল জিনিসটা। ওখানে লেখা আছে এটা হলো মেয়ে সাংবাদিকদের প্রশ্ন। ফলে তাদের কনসার্ন নিয়ে আমেরিকান এম্বাসি, ঢাকার আমেরিকান এম্বাসি কি তাদেরকে আশ্বস্ত করেছে তারই একটা কথোপকথন। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আসেন, এটা তো শুরু হচ্ছে ঢাকার ক্রিশ্চিয়ান বা নারীদের কনসার্নের জায়গা থেকে, উদ্বেগের জায়গা থেকে শুরু হচ্ছে জিনিসটা। সরাসরি ট্রাম্প প্রশাসন তার পজিশন কি সেটা প্রকাশ করতে আসে নাই। এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটা হলো যে তারা ক্রিশ্চিয়ান কমিউনিটির লোক আর ঘটনাচক্রে তারা দাঁড়িয়ে। যদিও আমার জানা মতে বাংলাদেশে ক্রিশ্চিয়ান কমিউনিটির লোক পলিটিক্যালি কনসাস কোনো সাংবাদিক প্রফেশনে আছে কিংবা যে কোনো প্রফেশনে আছে যে আমেরিকানদেরকে উত্তপ্ত করে ফেলতে পারে, দেখছো আমরা থাকবো কি করে বাংলাদেশে, তোমরা কোনো খবর নাও না, এরকম বলার মতন কোনো ব্যক্তিত্ব আছে আমার জানা নেই। সেই অর্থে নারী হতে পারে, সাংবাদিক হতে পারে, আর এটাও হতে পারে তার খ্রিস্টান না কিন্তু কনসার্নটা ক্রিশ্চিয়ানিটি দিক থেকে দিয়েছে, এটাও হতে পারে, হোয়াটএভার, এটা আর ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে পুরো ইয়েটা শুনে আমার কাছে মনে হয়েছে এটা একটা ক্রিশ্চিয়ান কনসার্ন, খ্রিস্টানদের ইস্যুগুলো খ্রিস্টানদের দিক থেকে দেখা। কি প্রেক্ষিতটা হলো যদি জামাত ক্ষমতা এসে যায়, ঠিক যেমন বাংলাদেশে হিন্দুদের এই কনসার্ন আছে, জামাত এসে যাবে, জিজিয়া কর আরোপ করবে। ওইদিকে ইন্ডিয়ান প্রাক্তন রাষ্ট্রদূতরা তো এটা নিয়ে রীতিমতন দোকান খুলে বসছে, দাবি করে বলা হচ্ছে যে বাংলাদেশে ইসলামিস্টরা হিন্দুদের উপর এখনই তো জিজিয়া কর চাপায় রাখছে। কাণ্ড কারখানা দেখেন, মানে পরে ইসলামিস্টরা এসা জিজিয়া কর চাপাবে কি না। এটা সত্য যে এমন অনেক ইসলামিস্টকে পাবেন আপনি, আমি চিনি তাদেরকে, তারা মনে করে জিজিয়া কর চাপানোর দরকার আছে। কিন্তু ইট ডাজ নট মিন যে বাংলাদেশের যত ধরনের ইসলামিস্ট আছে, যদি মেজর আমাকে আমি দুটো ভাগে ভাগ করি, একদল হচ্ছে যারা ইলেকশনে পার্টিসিপেট করে ইসলামিস্ট, এটা এক ধরনের, আর আরেক দল হচ্ছে যারা ইলেকশনে পার্টিসিপেট করবে না, ইলেকশন তাদের কাছে ইস্যুই না, আমি কোনোদিন ইলেকশনে পার্টিসিপেট করার খায়েশও তাদের নাই, এটা তাদের রাজনীতিই না। ফলে এই ধরনের ইসলামিস্টদেরকে আমি রেডিক্যাল ইসলামিস্ট বলি। এদের ভিতরে আবার দুইটা ভাগ করতে পারেন, যারা মনে করেন সশস্ত্রভাবে তৎপরতা করতে হবে দরকার পড়লে, আর কেউ মনে করেন না কাজটা শুরু করতে হবে সশস্ত্রভাবে। এই তার সার কথাটা এই দাঁড়ালো, যারা যারা ইলেকশনে পার্টিসিপেট করে এই ইসলামিস্টরা আলাদা দেন দ্য আদার্স। ফলে ওদেরকে আমি রেডিক্যাল শব্দটা ওদের নামের সাথে অ্যাড করি না, করা ঠিক মনে হয় না আমার কাছে, বুঝবার জন্য অ্যাড করাটা ঠিক হবে না। ওকে, কারণটা হলো যে যখনই আপনি একটা ইলেকশনে পার্টিসিপেট করেন তার মানে হলো আর 5টা লোক, আর 5টা ইডিওলজি, আর 5টা পার্টি, পলিটিক্যাল পার্টি যেভাবে ইলেকশনে পার্টিসিপেট করে, যেভাবে একটা পলিটিক্যাল পার্টি খোলে, ইলেকশনে পার্টিসিপেট করতে গেলে আপনি যদি দল থেকে করেন তো একটা দল তো আগে ঘোষণা দিতে হবে আপনাকে, দলটা রেজিস্ট্রেশন নিতে হবে, নাহলে আপনি ইলেকশনে দাঁড়াবেন কেমনে? তাহলে এই দল রেজিস্ট্রেশন নেওয়ার সময় আপনি যে ওথটা নেন সেটা হলো যে আমি একটা ইলেকশনের পার্টি, আমি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার পার্টি। ফলে আমি তো রেডি করার কোনো চান্সই নেই, কারণ কনস্টিটিউশনে বলা আছে কনস্টিটিউশনের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায় সে রাষ্ট্রদ্রোহী।
ফলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ পেরিয়ে কেউ আর ইলেকশনের রাজনীতি করতে পারে না। ইলেকশন রাজনীতি করতে গেলে আপনাকে আইন মানা একটা রাজনীতি করতে হয়। আইন মানা রাজনীতি কখনোই রেডিক্যাল ইসলামিক হতে পারে না। হচ্ছে আমার আর্গুমেন্টের সার কথা। ওকে, তাহলে যারা ইলেকশনে পার্টিসিপেট করে তারা কেউ রেডিক্যাল না, তারা কেউ সশস্ত্র রাজনৈতিক ইসলামিস্ট না। এই ক্রাইটেরিয়া যদি মানি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো কেন আমি যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদেরকে আলাদাভাবে দেখি। ওকে, একটু মূল প্রসঙ্গে যাই। তাহলে জামাত ইলেকশনে পার্টিসিপেট করছে মানে এ হলো সেই ধরনের ইসলামিস্ট। আপনি যতই তার নামে আগে পিছিয়ে লাগান, ওইসব জঙ্গি, সে অমুক তমুক হ্যান, আমি তো বহুবার চ্যালেঞ্জ করেছি 71-এর পরে কবে কখন জামাত জঙ্গি আচরণ করছে? জামাতকে যদি জঙ্গি আচরণ বলেন, তাহলে বাংলাদেশে প্রকাশ্যে তৎপরতা করা, ছাত্র রাজনীতি করা সবগুলো রাজনৈতিক দলই জঙ্গি। কারণ সবগুলো ছাত্র সংগঠনের কাছে কম বেশি 2-4টে পিস্তল কমন জিনিস, হাতে বানানো বোমা, ককটেল কমন জিনিস। এটা বাংলাদেশের রাজনীতিতে পারমিসেবল, আমাদের কালচার ভিতরে পারমিট করে নিচ্ছি আমরা। না, এতে বড় কিছু হওয়া যাবে না। কিন্তু আবার ওই গ্রেনেড, না 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 না, গ্রেনেড মানে এটা মিলিটারি গ্রেড অস্ত্র হয়ে গেল। না, আপনি আর তখন বাংলাদেশের আইনি রাজনৈতিক দল না আর। ন্যাচারালি তাই, কারণ গ্রেনেড এই সিভিলিয়ান রাজনীতির ভিতরে চর্চা করার মতন জিনিস না। গ্রেনেড এটা মিলিটারি গ্রেডের আর্মস। মিলিটারি গ্রেডের আর্মস মানে আপনি আর আইন সিদ্ধ রাজনৈতিক দল না, আপনি সশস্ত্র রাজনৈতিক দলের দিকে চলে গেলেন। তাতে তারেক জিয়ার নামে গ্রেনেড হামলার অভিযোগ যদি আসে, তাহলে তাকে যদি না বলেন, তাহলে জামাত ইসলামকে বলেন যে সে সশস্ত্র, সে জঙ্গি। জঙ্গি বলার কোনো যুক্তি আমার কাছে নাই, আমি দেখি না। এই জন্য আমি চ্যালেঞ্জ করেছি যে জামাত এরপরে জঙ্গি আচরণ করছে এমন জায়গাটা কোথায়? জামাত যা যা কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি করছে তা আমাদের অন্য পলিটিক্যাল পার্টিরাও করে থাকে। হ্যাঁ, একটা সময় সে করছে চিটাং বেস অনেক তুঙ্গে তুলছে, সেরকম এক এক সময় এক একটা পলিটিক্যাল পার্টিও এরকম করে। এনিওয়ে, মূল কথায় ফিরে যাই। তাহলে প্রসঙ্গটা ছিল যে আসলে কথোপকথন থেকে যে বোঝা গেছে যে জামাত যদি জিতে যায় তাহলে কি হবে। এই ধরনের কনসার্ন থেকে আমেরিকান এম্বাসির কাছে এই কনসার্নটা প্রকাশ করলে পরে সেখানে যে কথোপকথন হয়েছিল এটা তো তাই। ওকে, জামাত জিতে গেলে কি হবে? হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশের অনেক মানুষের মনে এটা একটা বড় ধরনের কনসার্ন আছে, কারণ এদের ভিতরে পাগলামো আছে, যা করতে পারবে না তা করার চিন্তা আছে। তবে আমার রিডিং হলো এবারের জামাত ইসলাম, মানে এবারের ইলেকশনের সামনে যে জামাত ইসলাম, গত 1.5 বছরের যে জামাত ইসলাম, যে গুছায় তার পলিটিক্স বলে সে কি করবে বলে মানুষের সামনে হাজির হয়েছে, সেই জামাত ইসলামের কথা বলছি। সেই জামাত ইসলাম এখন অনেক সতর্ক। যেমন কিছু ইঙ্গিত দিই, তাহলে বুঝবেন আপনি। যেভাবে তারা এবার ডাকসু ইলেকশনের সময় থেকে স্টুডেন্ট ইলেকশন গুলাতে কমিটি সাজাচ্ছে, খেয়াল করে দেখেন। প্রথমত কমিটির নামের ভিতরে জামাত ইসলাম, ছাত্র শিবির এগুলো একটাও রাখতে চায়নি। মানুষের স্বার্থের ব্যাপারের কোনো জোট, এরকম একটা নাম দিচ্ছে, নানান ধরনের নাম দেওয়া, এগুলো একটা চিহ্ন। 2 নম্বর হলো এমন লোককে নমিনেশন দিয়েছে, মেয়েকে নমিনেশন দিচ্ছে, সেটা জামাতের মেয়ের সঙ্গে, ছাত্রী সংস্থার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ পার্টির বাইরে থেকে, দলের বাইরে থেকে লোক নিয়ে তাকে নমিনেশন দিচ্ছে। ঝুমা, সেটা জামাত করার লোক না। সো এরকম যারা জামাত করে না তাদেরকে নমিনেশন দিচ্ছে। পাহাড়ি এক ছাত্র, একটা পাহাড়ি ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাকেও নমিনেশন দিচ্ছে। সো প্যাটার্নগুলো খেয়াল করেন আর কি। এটা কিন্তু আগেকার জামাতের প্যাটার্ন এটা না। যে জামাত জিতে গেলে কি হবে, এটা হচ্ছে প্রসঙ্গ। এটা একেবারেই লোকাল একটা আলোচনা। আমি মনে করি না এর সাথে ট্রাম্পের পলিসির কোনো সম্পর্ক আছে। এটা এক কথায় শেষ করে দিলাম। ওকে, বাট যেমন ধরেন আমার এই ধারণাটা হলো কেন, আপনি নিজেরা যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা ফেসবুকে অ্যাভেলেবেল একদম, সেখানে বলা আছে যে মানে টেন্ডেন্সিটা কি, আমেরিকার দিক থেকে যে লোকটা স্যাটিসফাই করার চেষ্টা করছে প্রশ্নকর্তাদেরকে, ওনাদের পজিশনটা হলো যখনই একটা না একটা প্রসঙ্গ তোলা হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় চলে আসে তখন আমেরিকানরা কি করবে, প্রথম অবস্থান হলো ওই জবাবদাতার যে আমরা ওদেরকে সামলিয়ে রেখে দিব। সামনে মানে এই যে বেকায়দা কোনো কাজ করতে গেলে সই আইন করবো, এই টাইপের কোনো কাজ যদি করতে চায় চার্জ থাকতে দেবো না, এই টাইপের কাণ্ড যদি করতে যায় তাহলে আমাদের কি করার থাকবে সেটা নিয়ে উত্তর দিচ্ছে। সেখানে ও বারে বারে বলতেছে যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু আছে এবং ট্রাম্পের এখন প্রধান অস্ত্র হলো ট্যাক্স ধরা, তো অটোমেটিক্যালি গার্মেন্টস বন্ধ করে দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। প্লাস আমেরিকা থেকে এখন যে আমদানি করতে বাধ্য করেছি আমি ইউনুস সরকারকে, ইউনুস বাধ্য হয়ে ইভেন আমেরিকান কোম্পানির কাছ থেকে গ্যাস কিনতেছে, যে গ্যাস তার ইরান থেকে কিন্তু, কাতার থেকে কিন্তু। এখন যে গ্যাসের সংকটটা হচ্ছে এটার মূল কারণ তো এটাই, তারা পিটার হাস যে কোম্পানিতে জয়েন করছে ওই কোম্পানির থেকে গ্যাস কিনতে বাধ্য হয়েছে। তারা আমেরিকা থেকে গম কিনতেছে, গমের দাম বেশি, তারপরেও কিনতেছে। এই গমটা জেনেটিক্যালি মডিফাইড গম, অর্থাৎ ন্যাচারাল গম না, তারপরেও এটা কিনতেছে। এগ্রিগেরিয়ান প্রোডাক্ট আমাদের সয়াবিন, আমেরিকান সয়াবিন কিনতেছে, দাম বেশি হওয়া সত্ত্বেও এটা কিনতেছে। তাহলে এগুলো তো
প্রেশার ক্রিয়েট করার টুলস তো আমাদের হাতে আছে, এবং এইটাই বলেছি আমরা যে তোমাদের উপর ট্যাক্স ধরাবে। সো ট্যাক্স ধরা তো একটা বিরাট অস্ত্র ট্রাম্পের জায়গায়। সো আমাদেরকে অমান্য করে কি জামাত ইসলাম এগুলো করতে পারবে? সার কথা এটা ছিল উত্তর। যে প্রশ্নই করা হয়েছে সেই সব জায়গাতে এই উত্তর দেওয়া হয়েছে। আপনি নিজেরা যদি দেখেন ওই কথোপকথনটা, সেখানে সব জায়গায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে এই উত্তরই দেওয়া হয়েছে। কিন্তু কোথাও বলা হয় নাই যে এটা কি ট্রাম্প জানে। উত্তর হলো যে এরকম কোনো উত্তর, এরকম কোনো ইঙ্গিত ওখানে নাই। যে উত্তর দিচ্ছে সে জাস্ট ধরে নিচ্ছে যেহেতু এটা ট্রাম্পের আমল, ট্রাম্প প্রশাসনের আমল। তা ট্রাম্প প্রশাসনের মেইন আইটেম কি? মেইন আইটেম হলো ট্যাক্স ধরা। আমার কথা না শুনলে বেয়াদবি করলে তোমাকে ট্যাক্স ধরবো। এটা তো ট্রাম্পের ক্ষমতা আসার পর থেকে একদম 1 নম্বর অস্ত্র। ঠিক যেমন বাইডেনের অস্ত্র ছিল হয় আপনাকে হিউম্যান রাইট ভায়োলেশনের অভিযোগ দেবো, নালিশ দেবো আপনাকে, আর না হলে আপনাকে আমি ডলারে ব্যবসা করতে পারবেন না বলে স্যাংশন দিব। এই দুটো অস্ত্র দিয়ে 3 বছর চালা গেছে বাইডেন। ট্রাম্পের অস্ত্র কি সেই তুলনায় ওই দুটোর একটাও না। ট্রাম্পের অস্ত্র হলো ট্যাক্স দেবো। তো ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে সে ট্যাক্স ধরার নিয়ে। ঠিক আছে, তাহলে প্রশ্নোত্তরগুলো এরকম। এখন এই প্রশ্নোত্তর দেখে এখন যদি আপনার হিন্দুত্ববাদের জেগে উঠে জ্বলে যায় যদি, তো সেটা তো আপনার সমস্যা, এটা তো ট্রাম্পের সমস্যা না। ওরা বারে বলেছে এই অস্ত্র দিয়ে আমরা জামাত ইসলাম ক্ষমতা এসে গেলে ওকে সামলাবো, এই সার কথাটা এটাই। তাহলে এই জন্য বলছি যে এইসব প্রত্যেকটা প্রশ্নের জবাবে বক্তা বলছিলেন ট্রাম্পের শুল্ক আরোপের মাধ্যমে শাস্তি দেবো আমরা তাদেরকে। ওকে, তাহলে বারবারে ওই বক্তা আশ্বস্ত করছিলেন যে তাহলে জামাত যত ক্ষমতা নিয়ে আসুক না কেন, ট্রাম্পের আমেরিকার এইসব বিষয়গুলোর অস্ত্র তার হাতে আছে। তবে জেনারেলি আবার বলতেছিল, কোথাও এটা বলে নাই যে ট্রাম্প এটা করবে না, যে জামাত ক্ষমতা আসতে পারবে না, না এই টাইপের কোনো পজিশন নেই। ইয়াস, এইটা এইবার ইন্ডিয়ানরা মনে করবে, মোদী সরকার মনে করবে এটা তো আমার সাথে মিললো না, আমি যেভাবে চাই যেটা করলে ট্রাম্প যেটা করলে আমি একটু ক্ষমতাবান হইতাম, এটা তো হলো না। যদি জড়ো হয়ে যায়, যেমন যদি ক্ষমতা এসেই যায়, আমরা তো ইন্ডিয়ানরা জামাত বিরোধিতা করবো, যদি আমার সন্দেহ আছে ইন্ডিয়ান বিরোধিতা করবে কিনা। তো ভাবের দিক থেকে তো তারা বলতে চায় আমরা বিরোধিতা করবো, আর সেটা যদি ট্রাম্প যদি বিরোধিতা করে তাহলে আমরা পজিশন নিব জামাতকে এবার পার করে এনে দেবো। তাহলে এইবার আমরা বাংলাদেশে ইন্টারভেন করার সুযোগ পাবো আমরা ইন্ডিয়ানরা। এই জায়গা থেকে আপনি এখন পুরো কথোপকথনটা যদি দেখেন, তাইলে যে রিপোর্টটা বেরো ওই রিপোর্টটার নামই ওয়াশিংটন পোস্টের রিপোর্ট। ফলে আমি মনে করি না যে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা মূলত টার্গেট আমরা। এটা টার্গেট হলো যে মোদি কি লুজ করতেছে, মোদি কি কইলে কি পাইতে পারে, তার একটা ইঙ্গিত দেওয়া ছাড়া ওই রিপোর্টে আর কোনো উদ্দেশ্য ছিল না। আর ট্রাম্পের দিক থেকে এই পুরো কথোপকথনের ভিতর আমি সাজেস্ট করবো আমার পাঠকদেরকে, তারা ওয়াশিংটন পোস্টের খবরটা যদি বাংলায় পড়তেই পারেন বা ইংরেজিতে পড়তে পারেন, ওটা হচ্ছে বেটার হলো অরিজিনাল রিপোর্টটা যেটা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, কথোপকথনটা শোনা যাচ্ছে, সেটাই ডাইরেক্ট শোনাটা বেটার। আপনার ওয়াশিংটন পোস্টের দিক থেকে রিপোর্টটা শুনতে হবে, পাঠ করতে হবে, এটার কোনো দরকার নাই। এটা যদি এড়াই চলেন তাহলে আপনি ইন্ডিয়ান কনসার্নটা আপনার মাথায় আসবে না, আপনার জানানোর দরকার নেই। আর ইন্ডিয়ান কনসার্ন আমরা কেন চিন্তা করবো? ইন্ডিয়ান উদ্বেগ, ইন্ডিয়ান স্বার্থ ইন্ডিয়ানরাই বুঝুক, ওটা নিয়ে আমাদের আগ্রহ করার কিছু নাই। ওকে, তাহলে এই ছিল মোটামুটি কথাটা। এক কথায় বলতে গেলে ট্রাম্প আগ্রহ করছে আমাকে জামাতের সাথে সম্পর্ক করতে হবে, জামাতকে উত্তোলা দিতে হবে, না এরকম কোনো কথা মূল আলোচনার ভিতরে ছিল না কোথাও। সো যারা এটা নিয়ে একটা বিরাট হাইপ তুলতেছে, এই হাইপ তোলাটা, জোশ তুলে দেওয়াটা, এটা হচ্ছে যারা প্রো ইন্ডিয়ান রয়ের এজেন্টদের কাজ হচ্ছে এটা। আর আমাদের এখানে পত্রিকাগুলো আছে যারা হাইপ তুলে খায়, যারা ভিউ কামায় খায়, তাদের দিক থেকে এটা ইন্ডিয়া এসে গেছে, ট্রাম্প না, ইন্ডিয়া এসে গেছে, ইন্ডিয়া পেয়ে গেছে, ইন্ডিয়া বিরাট ক্ষমতাবান হয়ে গেছে, ট্রাম্প ইন্ডিয়াকে ক্ষমতাবান করছে, এই টাইপের প্রোপাগান্ডা ছড়িয়ে যারা পয়সা কামাইতে চায় তাদের নিয়ে আমার কিছু বলার নাই। সার কথা হলো এই বক্তা, আমেরিকান এম্বাসির এই বক্তা ক্রিশ্চিয়ানিটির একটা প্রবলেমে পড়তে যাচ্ছে, এরকম সমস্ত ধারণাকে নাকচ করে দিয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা বরং হিন্দুত্ববাদের জামাত ইসলামকে দেখা, অভিযোগ তোলার, আঙুল তোলার সুযোগটা বরং ট্রাম্প নাকচ করে দিয়েছে। এভাবে মনে করাটাই ভালো হবে। আশা করি মূল কথাটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি।